নির্বাচন কমিশনে আজও নিষ্পত্তি করা হবে ৭০টি আবেদন। ৬৪৫টি আপিলের মধ্যে এ পর্যন্ত শুনানি হয়েছে ২৮০টি। প্রার্থিতা ফিরে পেয়েছেন ২০৩ জন। ভোটারদের দৃষ্টি আকর্ষণে ঢাকা ১৮ বিএনপির প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ। নেতাকর্মীদের উপস্থিতিতে বিরক্ত স্থানীয়দের পাঠালেন সরি এবং ধন্যবাদ লেখা চিরকুট। এই এলাকার জনসাধারণ সকলেই বিএনপির প্রতি আস্থাশীল। সেবা দিতে পারবে এরকম প্রার্থী আমরা ঢাকার ১৮ চাই। গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে নেওয়া হয়েছে আদালতে। গাজীপুর, বরগুনা ও সুন্দরবনের শতাধিক হত্যায় অভিযোগ গঠন হতে পারে আজ। ফিফা বিশ্বকাপের সোনালী ট্রফি এখন ঢাকায়। নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি। জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে উপেক্ষিত সাধারণ সমর্থকরাও। আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির পঞ্চম দিন আজ। সকাল 10টায় শুরু হয়েছে আপিল শুনানি, চলবে বিকাল 5টা পর্যন্ত। সব মিলে গত 4 দিনে আপিলের শুনানি শেষে 203 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে মঙ্গলবার 70টি শুনানির মধ্যে মঞ্জুর হয়েছে 53টি এবং 17টি নামঞ্জুর হয়েছে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে এই আপিল শুনানি। এবারে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখব। আমার স্বাক্ষরকে মৃত্যু ব্যক্তির স্বাক্ষর হিসাবে 29 তারিখ দিয়ে এখানে রিপোর্ট পাঠাইছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে উনি একটা জেলা প্রশাসক, তিনি কেনই ভুলটা করলেন। দর্শক, শুনানির আরো তথ্য জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লাভলি বিথি। আমরা যাচ্ছি তার কাছে। লাভলি বিথি, আপিল শুনানি কার্যক্রম সম্পর্কে আপনি আমাদের এর আগের লাইভে জানাচ্ছিলেন, বর্তমান আপডেটটা আমাদের জানাবেন। এখন পর্যন্ত 17 জনের আপিল শোনা হয়েছে এবং তার মধ্যে 12 জনকে মঞ্জুর করা হয়েছে, 3 জনকে নামঞ্জুর করা হয়েছে, 1 জন অনুপস্থিত এবং 1 জনকে পেন্ডিং রাখা হয়েছে। বিকেল দুপুরের পর তার শুনানিটা আবার শুনে সিদ্ধান্ত দেওয়া হবে। এখনো চলছে। মূলত 4টি বিষয়কে দেখা হচ্ছে। প্রধানত একটি হচ্ছে ঋণ খেলাপি কিনা, আরেকটি তার হলফনামায় কোনো মামলা চলমান থাকলে সেই মামলার কোনো তথ্য না দিয়ে যদি থেকে থাকেন, এটি একটি দেখা হচ্ছে। তার দ্বৈত নাগরিক কিনা এই বিষয়টি দেখা যাচ্ছে এবং স্বতন্ত্রের ক্ষেত্রে 1% ভোটারের যে স্বাক্ষর লাগে সেটি বিবেচনা করা হচ্ছে। এর বাইরে দলীয় প্রধানের স্বাক্ষর হলফনামা যে 10টি তথ্য চাওয়া হয়েছে সেই তথ্য তারা পূরণ করেছে কিনা, এই বিষয়গুলোকে তারা দেখছেন। এবং শুরু থেকে নির্বাচন কমিশন বলে এসেছে যে এবার তারা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে ছোটোখাটো ভুল ত্রুটিগুলো তারা বিবেচনা করবে। এর বাইরে দ্বৈত নাগরিকের ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকলে, ঋণ খেলাপির তথ্য থাকলে, সমস্যা থাকলে ওই কারণে যদি বাতিল হয়ে থাকে, যদি তারা শোধ করে দেয় শুনানির আগ পর্যন্ত, তাহলে সেইটাও তারা বিবেচনায় নিচ্ছে। তবে এখন পর্যন্ত যে 3 জনের নামঞ্জুর হয়েছে, অর্থাৎ যে 17 জনের শুনানি হয়েছে, বেশিরভাগেরই সমস্যা ছিল স্বতন্ত্র ভোটারের, স্বতন্ত্র প্রার্থী, সেটা হচ্ছে যে 1% যে ভোটারের স্বাক্ষর সেখানে গরমিল ছিল, কাউকে হয়তো পাওয়া যায়নি। তো কোনো প্রার্থী যে কয়জনের গরমিল ছিল হয়তো 5 জনকে পাওয়া যায়নি বা 7 জনকে পাওয়া যায়নি, সেই সংখ্যার মানুষগুলোকে কিন্তু এখানে এসে উপস্থিত করা হয়েছে এবং যাদের তথ্য এবং আপডেটের তথ্যের সাথে মিল আছে তাদের গুলো মঞ্জুর করা হয়েছে। তবে 3 জনের ক্ষেত্রে ভোটারের তথ্যের সাথে 1% সাথে গরমিল ছিল, তার জন্য 3 জনের নামঞ্জুর করা হয়েছে। চলছে বিকেল নাগাদ আমরা পুরোপুরি বিস্তারিত জানাতে পারবো যে মোট কতজনের মঞ্জুর হলো, কতজনের নামঞ্জুর হলো। বিথি, ধন্যবাদ আপনাকে। নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জুলাই সনদের প্রস্তাব মানেনি বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। জামায়াত ইসলামী একটি আসনও নারী প্রার্থী দেয়নি। বিএনপি 10 জন দিলেও তা সনদে প্রস্তাবিত 5% কম। সব মিলিয়ে বৈধ 1842 জন প্রার্থীর মধ্যে নারী মাত্র 65 জন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে নারী নেতৃত্ব মেনে নেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে। এজন্যই নারী প্রার্থীরা মোট সংখ্যা এত কম। শুরুতেই জুলাই সনদের প্রস্তাব ব্যর্থ হওয়ায় হতাশ ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। লাভলি বিথের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নারীরা। রাজপথে বুলেটের সামনে থেকে সব বাধা ভেঙে ছড়িয়ে দিয়েছিল আন্দোলনের বার্তা। সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ছিল তাদের অবস্থান।
সেই আকাঙ্ক্ষায় জুলাই সনদ স্বাক্ষরের আগে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে আসন 50 থেকে 100 করার প্রস্তাব ছিল ঐকমত্য কমিশনের। বড় দুই দল সহ বেশিরভাগ দল আসন বৃদ্ধিতে একমত হলেও সরাসরি নির্বাচনে রাজি হয়নি। শেষ পর্যন্ত বিএনপি প্রস্তাব করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলো 5% নারী প্রার্থী দিবে। এতে ইসলামপন্থী দলগুলোর অনীহা থাকলেও দ্বিমত রেখেই শেষ পর্যন্ত ঐকমত্য হয় দলগুলোয়। কিন্তু বাস্তবায়নের সময় একটি দলও মানেনি জুলাই সনদ। যাচাই বাছাইয়ে 1842 জনের মনোনয়নপত্র বৈধ হয়। এর মধ্যে নারী প্রার্থী মাত্র 65 জন। জামায়াতে ইসলামী একটি আসনেও নারী প্রার্থী দেয়নি। তাদের সমমনা সহ নিবন্ধিত 30টি দলের একই অবস্থা। আর বিএনপি 10 জন নারী প্রার্থী দিলেও তাদের প্রস্তাবিত 5% কম, 3.4%। এর বাইরে জাতীয় পার্টি ও বাসদ মার্ক্সবাদী 9 জন করে প্রার্থী দিয়েছে। জুলাই অভ্যুত্থানের তরুণদের গড়া দল এনসিপি দিয়েছে 3 জনকে। অন্য দলগুলোর মধ্যে সে সংখ্যা 1 থেকে 6। প্রত্যেকটা দলই চেষ্টা করেছে যে আমরা দেখেছি নারীদেরকে মনোনয়ন দেওয়ার, কিন্তু শুধুমাত্র আমরা দেখেছি কয়েকটি দল তারা একজনও নারী প্রার্থী মনোনয়ন দেয় নাই। এইটা আমরা মনে করি যে এটা অবশ্যই খুবই দুঃখজনক। প্রশাসনের কাছে সহযোগিতা চাই, আমার শেরপুরের সর্বসাধারণ কাছে সহযোগিতা চাই, কারণ আমরা নারীরা যতই সামনে আসার চেষ্টা করি না কেন সমাজ আমাদেরকে নানাভাবে বাধা দেয়। অফিস আদালত যেমন কাজ করে, আমরা সংসারে যেমন কাজ করি, তেমন রাজনীতির ক্ষেত্রে আমরা অনেকাংশে এগিয়ে যাব। দলগুলো নারী প্রার্থীর ক্ষেত্রে জুলাই সনদের প্রস্তাব আমলে না নেয় হতাশ ঐকমত্য কমিশনের সদস্য ও বিশেষজ্ঞরা। তাদের মতে বাংলাদেশের নির্বাচন নারী বান্ধব নয়। অতীতে বরং অনেক পুরোনো দিনে কিন্তু এর চাইতে বেশি নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে সংসদে। অনেক নারী আছে যারা মাঠে থাকে, আন্দোলনে থাকে, কিন্তু ঠিক তাদের আমরা সংসদে এই মুখগুলো আর পাই না। নিরুৎসাহিত করে দেখা যায় পলিটিক্যাল পার্টিগুলো আমার দৃষ্টিতে। ঠিক যে জায়গাটা, যে দল দুর্বল, যেখানে জিতে আসার সম্ভাবনা খুব কম, সেই জায়গাটা একটা নারীকে হয়তো মনোনয়ন দিয়ে দেয়। তো এটা দুঃখজনক এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ভোটাররা রাজনৈতিক দলকে জিজ্ঞেস করা উচিত তারা কেন গিয়ে দূরে রাখতো। এই প্রস্তাবের ভিত্তিতে তারা যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকার রক্ষা করতে তারা আরো যত্নবান হবে। প্রশ্ন উঠেছে, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কি আদৌ এগোবে নারী নেতৃত্ব? লড়াইটা যে কঠিন সেটাই আবারও স্পষ্ট। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। অভিনব নানা উদ্যোগ নিয়ে প্রচারের আগে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বিএনপির প্রার্থীরা। দেশ জুড়ে চলছে সেই তৎপরতা। এর মধ্যে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটালেন ঢাকা 18-তে ধানের শীষের প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। নির্বাচন ঘিরে তার বাসভবনে নেতাকর্মীদের বাড়তি উপস্থিতি স্থানীয়দের খানিকটা ভোগান্তিকে বিবেচনায় নিয়ে দুঃখ প্রকাশ করে প্রতিবেশীর ঘরে ঘরে চিরকুট পৌঁছে দেন তিনি। অফিসিয়াল প্যাডে লেখা চিঠির সঙ্গে আলাদা করে সরি এবং ধন্যবাদ। জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে থাকা ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন যেন ক্ষমাপত্রই পৌঁছে দিচ্ছেন প্রতিবেশীদের দ্বারে। নির্বাচন ঘিরে নেতাকর্মী সমর্থকদের বাড়তি উপস্থিতি যেন উত্তরার 9 নং সেক্টরের আবাসিক এলাকার স্থানীয়দের বিড়ম্বনার কারণ না হয় সেই বিষয়ে সতর্ক ধানের শীষের এই প্রার্থী। সেই সঙ্গে নির্বাচিত হবার আগেই জনগণের কাছে নিজের জবাবদিহিতা স্পষ্ট করছেন তিনি। শব্দ দূষণ হচ্ছে, চলাচলের সমস্যা হচ্ছে, পারিবারিকভাবে সমস্যা হচ্ছে। দেখা গেল যে তার বাচ্চারা যখন ঘুমানোর দরকার সেখানে ঘুমাইতে পারতেছে না। তো আমি যদি প্রার্থী না হতাম, আমার বাসা যদি এখানে না হতো, তাহলে তো তারা ভোগান্তিতে পড়তো না। এই দৃষ্টিভঙ্গি থেকে আমি তাকে সরি বলেছি। শুধু এখনই না, ইন ফিউচার আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে, আমি সবসময় এইভাবে চলার চেষ্টা করব। ঢাকা 18 সংসদীয় আসন। উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ থানা এই আসনের অন্তর্ভুক্ত। ঢাকার অন্যতম প্রবেশদ্বার এটি, যে পথ দিয়ে দেশের 27টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ। বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ব্যবসা বাণিজ্য বিবেচনায় এই আসনের ভোটারদের প্রত্যাশা আর আগ্রহও ব্যাপক। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাও ঢাকায় দলীয় প্রার্থীকেই সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। এই আসন থেকে দেশনেত্রী এবং খালেদা জিয়া নির্বাচন করেছে। এই এলাকার জনসাধারণ সকলেই বিএনপির প্রতি আস্থাশীল। এখানে আসলে পাঁচমিশালী লোক আছে, শুধু যে ব্যবসায়ী তা না, সেবা দিতে পারবে এরকম প্রার্থী আমরা ঢাকার আসনে চাই। এটা তো একটা ভালো এরিয়া। এর পাশেই আমাদের দেশ নেতা তারেক রহমানের আসনের পাশেই আছেন। এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জানান, অঞ্চলভিত্তিক সংকটের সমাধান আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘদিনের স্থানীয় রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। আমার 329টা মামলা, 2টা মামলা সাজা হয়েছে, একটা 7 বছর, একটা 2.5 বছর। তো সব মিলে এত কিছুর পরও আমি কিন্তু জনগণের পাশে থাকার চেষ্টা করেছি।
প্রতিনিধি সার্বক্ষণিক দলের নির্যাতিত কর্মীকে যদি আমরা এখানে নির্বাচিত করতে পারি তাহলে আমরা সেই সেবাটা আমরা পাবো। আমরা যেই মানের সেবা চাই একজন নেতার কাছে, একজন কর্মীর কাছে, একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে, তো স্বাভাবিক কারণেই মানুষের সেই আকাঙ্ক্ষা থেকে আমি তাদেরকে বঞ্চিত করব না। ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে লড়ছেন 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদিম। মাদক নির্মূলের জন্য সর্বোচ্চ কাজ করব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নে নির্বাচনী পর্যবেক্ষক দল 17 জানুয়ারি থেকে সারা দেশে তাদের 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক নিয়োগ করবে। নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট দিবেন। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা জানান। এছাড়া নির্বাচনের আগে ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণে 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন বলেও জানানো হয়। সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা মিশনের কাঠামো ও কার্যপরিধি সম্পর্কে অবহিত করেন। নির্ধারিত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে মিশনটি পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যভিত্তিক, সামগ্রিক ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে বলেও আশ্বস্ত করা হয়। নির্বাচনের পর 14 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে। এ সময় অধ্যাপক আলী রিয়াজ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের কথা জানান। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কিনা আজ সিদ্ধান্ত দিবেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল আজ এই আদেশ দিবেন। এর আগে গত বৃহস্পতিবার জিয়াউল আহসানের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী এবং জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। তারা জিয়াউল আহসানকে এসব অপরাধ থেকে নির্দোষ দাবি করেন। তার বিরুদ্ধে গাজীপুর, বরগুনা ও সুন্দরবন এলাকায় গুম করে শতাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া অভিযোগে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এদিন র্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের মামলার আসামি সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের জামিন শুনানি করবেন তার আইনজীবী। এদিকে এই মামলার সেনা কর্মকর্তাদের আইনজীবীদের টিএফআই সেল পরিদর্শন করতে চেয়ে আবেদনের উপরও আদেশ হতে পারে আজ। আমরা ট্রাইব্যুনালে যাচ্ছি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, ট্রাইব্যুনালের খবরাখবর আমাদের জানাবেন। আজকে মূলত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের যে মামলাটি, সেখানে তার বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগ আনা হয়েছে। মূলত আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ 15 বছর তিনি এইসব অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন বলে প্রসিকিউশন থেকে বলা হচ্ছে এবং এই মামলার আজকে অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কিনা সেটিও আসলে জানা যাবে। পাশাপাশি যেহেতু তার আইনজীবীরা তাকে অব্যাহতি চেয়ে এর আগেও শুনানি করেছেন, সেটিও আসলে জানা যাবে যে তাকে অব্যাহতি দিবেন কিনা, নাকি অব্যাহতি না খারিজ করে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করা হবে। যদিও এখন পর্যন্ত ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটি শুরু হয়নি। আমি এই মামলাটি একটি আদ্যপ্রান্ত বলতে চাই যে এই মামলাটি মূলত বলা হয়েছে যে সুন্দরবন এলাকা, বরগুনা, পাশাপাশি গাজীপুরে সেখানে শতাধিক ব্যক্তিকে গুম করে নিয়ে গিয়ে সেখানে খুনের যে অভিযোগটি বা হত্যাকাণ্ডের যে অভিযোগটি মূলত তার বিরুদ্ধে আনা হয়েছে। শুধু যে তাই নয়, বিগত আওয়ামী লীগের শাসনামলে তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন, এই বিষয়টিও তারা দাবি করছেন। প্রসিকিউশন থেকে আমরা অভিযোগপত্র দেখেছি, সেখানে উল্লেখ করা হয়েছে যে বিনা বিচারে, নির্বিচারে মূলত এই বিরোধী মত যারা ছিলেন, যারা সরকার বিরোধী ছিলেন, তাদেরকে ধরে নিয়ে গিয়ে গোপনে সেখানে তিনি এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তিনি প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল। তবে তার পক্ষের আইনজীবীরা বরাবরই তাকে নির্দোষ দাবি করেছেন। তবে আমরা কিছুক্ষণের মধ্যে আসলে জানতে পারবো তার এই মামলাটির বিচার শুরু হবে কি হবে না। মারফি। রাবি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 104তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। কার্যকর করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে, তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা প্রদান করছি। দেশের ভবিষ্যৎ কল্যাণে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার পবিত্র দায়িত্ব সকলে কাঁধে কাঁধ মিলে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের অঙ্গীকার করতে হবে। সহকর্মীবৃন্দ,
আজ তোমরা যে তেল দীপ্ত কুচকাওয়াজ প্রদর্শন করেছো তা সত্যিই প্রশংসার দাবিদার। এটা সম্ভব হয়েছে কেবল তোমাদের কঠোর পরিশ্রম, নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও অদম্য আগ্রহের জন্য। তোমরা যখন সীমান্তে নিয়োজিত থাকবে তখন তোমাদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরেই নির্ভর করবে এ বাহিনীর ভাবমূর্তি ও গৌরব। দেশ মাতৃকা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দিবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না। বরগুনার পাথরঘাটায় জামায়াত ও বিএনপির কর্মী সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার খলিফার হাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, চায়ের দোকানে বসে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের বাকবিতণ্ডা হয়। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, জামায়াতের কর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সরোয়ার হোসেন ফারুক এবং সেলিম ব্যাপারী নামে উপজেলা বিএনপির 2 নেতা গুরুতর আহত হয়। তাদের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বরিশাল শেরি বাংলা মেডিকেলে পাঠান। অন্যদিকে জামায়াত নেতাদের দাবি, বিএনপি নেতাকর্মীদের হামলায় তাদের 2-3 জন সমর্থক আহত হয়েছে। তারা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, গ্রেফতারও হয়নি কেউ। কোর্স রেজিস্ট্রেশন ফি কমানো, রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি এবং ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিলের 3 দফা দাবিতে বিক্ষোভ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত 11টার দিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। ক্যাম্পাস ও হল প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে তারা অবস্থান নেন। আন্দোলনরতরা বলেন, বর্তমানে নির্ধারিত কোর্স রেজিস্ট্রেশন ফি অনেক শিক্ষার্থীর জন্য চাপ সৃষ্টি করছে। স্বল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন। একই সাথে ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিল করে সরাসরি ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান তারা। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক পরিচালক এহসান মাজিদ মোস্তফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন। পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শেরপুর সহ স্থানীয় বিভিন্ন বাজারে মাছের মেলা আয়োজন হয়। মেলায় বিভিন্ন জাতের বিশাল আকৃতির মাছ নিয়ে হাজির হন বিক্রেতারা। চাষের মাছের সাথে ছিল নদ নদী ও বিভিন্ন হাওর বাওরের মাছ। বড় বড় রুই, কাতলা, আইড়, বোয়াল, বাঘাইর, চিতল সহ দেশি জাতের মাছ কিনতে ভিড় জমান ক্রেতারা। ক্রেতাদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী মেলা পরিণত হয় উৎসবে। শেরপুর, মুন্সিবাজার ছাড়া কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে বসেছিল মাছের মেলা। দিনব্যাপী মেলা চলে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত। সাদুয়াটির জমিদার রাজেন্দ্রনাথ দাম ওরফে মথুর বাবু, উনি শুরু করেছিলেন আজ থেকে প্রায় 150 থেকে 200 বছরের পুরনো এই মেলা। এই মেলাটি প্রথমে ছিল মনু নদীর তীরে। মনুমুখের নদী ভাঙনের ফলে এই মেলাটি আজ থেকে 60-70 বছর আগে এখানে শেরপুরে চলে আসে। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রকাণ্ড প্রকাণ্ড মাছ সকল আসে। এটি হলো মেলার সবচেয়ে বড় গোয়াল, ওজন 55 কেজি। আমরা আনছি সুনামগঞ্জের গাঙ্গর সবচেয়ে বড় গাং, যেটা বড় গাং কয়, ও গাঙ্গর দাম তো চালাম 2 লাখ টাকা। দাম দর চলে 60-70 আমার দাম হয়। আমরা ব্যস্ত হলাম না, আমি পড়তে পড়েন না। আমরা প্রতি বছর প্রায় 5 থেকে 6 কোটি টাকার বিক্রি হয় এই মেলাতে। 8,000 টাকার মাছ লইছি, আর বাজার ভালোই চলে। ঐতিহ্যবাহী মেলা হিসাবে আমরা প্রতি বছরই আমরা এই 5টা গ্রাম মিলে বা আমরা এলাকার যুবক এবং মুরব্বীগণ মিলে আমরা সবাই মিলে মেলা সবাই আমরা উদযাপন করি। ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী আছে, ইভেন আমাদের যে ভলেন্টিয়ার গুলো আছে, আমরা সবাই ওদেরকে নিরাপত্তার জন্য জোর দিচ্ছি। অবশেষে সেই 5 যমজ নবজাতককে নিয়ে বাড়ি ফিরলেন মা বাবা। জন্মের পর তাদের 37 দিন কেটেছে চট্টগ্রামের হাসপাতালে। 5 শিশুই ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শেষ পর্যন্ত সুস্থ হওয়ায় হাসি ফুটেছে পরিবারে। এর মধ্যে 2 শিশুর নাম রাখা হয়েছে শরীফ ওসমান হাদি ও আবরার ফাহাদ।
নির্ধারিত সময়ের 1.5 মাস আগে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে জন্ম নেয়া এই 5 নবজাতক ছিল অনেকটাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তবে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ও পরিচর্যায় 37 দিন থাকার পর সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরছে বাড়িতে। একসঙ্গে 5 শিশু জন্মদান যেমন ব্যতিক্রম, তেমনি প্রত্যেককে সুস্থ অবস্থায় মা বাবার হাতে তুলে দেয়া চিকিৎসকদের কাছেও ছিল বড় চ্যালেঞ্জ। আমার কাছে মিরাকলই মনে হচ্ছে কোনো বাচ্চাটা ইনশাল্লাহ ভালো আছে, আর বাচ্চাটাই মায়ের কোলে দিতে পারছি, বাবা মার কোলে দিতে পারছি, এটার জন্য আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ। বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আমরা আজকে ডিসচার্জ করতেছি। তবে আমরা আজকে ডিসচার্জ মানে আমরা এখানে শেষ না, সাধ্য মধ্যে চেষ্টা করবো যে বাচ্চাগুলিকে সার্বিক সেবা ট্রিটমেন্ট দেওয়া। টেনশনে ছিলাম যে আমি হয়তো বা 3টা বাঁচাতে পারবো, 2টা বাঁচাতে পারবো না, কিন্তু আল্লাহর কি রহমত, প্রায় 37 দিন পার হয়ে আমরা 5টি বাচ্চাই আমরা বাসায় নিয়ে যেতে পারবো। উৎকণ্ঠা শেষে 5 নবজাতককে নিয়ে বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বসিত সুমন এনি দম্পতি। এর মধ্যে 2 ছেলে সন্তানের নামকরণ করেছেন শহীদ শরীফ উসমান হাদি ও আবরার ফাহাদের নামে। ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে, এই কারণে ওনাকে শহীদ করা হয়েছে। যদি বাঁচিয়ে রাখে আল্লাহ যদি হায়াত দেয়, তাহলে আমি ওসমান হাদির মতো গড়ে তুলতে চাই। এবং ছোট ছেলের নাম রাখছি আবরার ফাহাদ। সবাই ভালো আছে এখন। আমার বাচ্চারা সুস্থ থাকে, খেতে চাই। অনেক খুশি, আল্লাহর কাছে দোয়া করে দিয়ে আর না তুমি জানা আল্লাহ আর বুকুত থাকে ফান, মা বুকুত জানা থাকে ফান। দীর্ঘ 1 দশক সন্তানহীন থাকার পর চিকিৎসকের তত্ত্বাবধানে কৃত্রিম গর্ভধারণের মাধ্যমে 5 নবজাতকের জন্ম দেন মা এনি। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবার ইরানের সরকারি প্রতিষ্ঠান দখল নিতে বিক্ষোভকারীদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের উপর সরকারি বাহিনীর ধরপাকড় বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সাথে সব আলোচনা বাতিলেরও ঘোষণা দেন তিনি। এ সময় ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টটিতে তিনি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বলেন, যে কোনো মুহূর্তে সাহায্য আসছে। এদিকে বিক্ষোভ দমনে দেশজুড়ে ধরপাকড় হামলা অব্যাহত রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ স্তীমিত হয়ে আসার খবর জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে চলমান সংঘাতে প্রায় 2000 মানুষ নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান। এদিকে মার্কিন কর্মকর্তাদের সাথে ইরান বিষয়ক জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউসে হয়েছে আলোচনা। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছেন এক মার্কিন সাংবাদিক। এক্স স্যান্ডেলে দেয়া বার্তায় বলেন, ডেট্রয়েট থেকে রাজধানীর ওয়াশিংটনে ফিরে বৈঠক করেন ট্রাম্প। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা টিমের শীর্ষ কর্মকর্তারা। সভায় ইরানের সার্বিক পরিস্থিতি নিয়ে অবগত করা হয় ট্রাম্পকে। রাশিয়ার সাইবেরিয়ার একটি হাসপাতালে চিকিৎসাজনিত অবহেলায় 9 নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। চলতি মাসে ইংরেজি নববর্ষের ছুটি চলাকালে তাদের প্রাণহানি হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন। প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। মৃত নবজাতকদের বেশিরভাগই প্রি ম্যাচিউর ছিল। তাদের প্রত্যেকেরই দেহে তীব্র সংক্রমণের প্রমাণ মিলেছে। হাসপাতালটিতে 40 দিনে জন্ম নেওয়া 234 শিশুর মধ্যে 32 জনই আইসিইউতে চিকিৎসা নিয়েছে। এই ঘটনার জেরে হাসপাতালটির সব মেডিকেল রেকর্ড জব্দ করেছে কর্তৃপক্ষ। প্রধান চিকিৎসককেও দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। বর্তমানে নতুন কোনো রোগী ভর্তি নিচ্ছেন না হাসপাতালটি। দর্শক, এই ছিল যমুনা নিউজে